রাত হলেই মা বাবার ঘর থেকে চিৎকারের শব্দ আসতে শুরু করত। একবার আমার মনে হলো আমার গিয়ে দেখা উচিত ওরা কি নিয়ে ঝগড়া করছে। মা বাবার ঘরটি আমার ঘরের পাশেই ছিল এবং আমার ঘরে একটি জানালা ছিল যা সরাসরি তাদের ঘরে খোলা হতো। জানালাটা খুব একটা পুরনো ছিল না, কিন্তু তাতে 2-3টি ছিদ্র ছিল। আমি সেই গর্তগুলো দিয়ে ভেতরে উকি দিতে লাগলাম এবং দেখলাম বাবা মাকে কিছু করতে বলছেন, কিন্তু মা রাজি হচ্ছেন না। হঠাৎ বাবা মাকে এমন কিছু দেখালেন যার কারণে সে প্রত্যাখ্যান করতে পারল না এবং বাবাকে সমর্থন করতে শুরু করল। ওদের দুজনকে এভাবে দেখে আমারও চুলকানি শুরু হয়ে গেল এবং হাতের সাহায্যে চুলকানি কমিয়ে দিলাম, কিন্তু বাবা আমাকে এটা করতে দেখলেন। পরের দিন সুযোগ পেয়ে সে তার হাতিয়ার দিয়ে আমাকে চিৎকার করে সারা রাত ধরে। হ্যালো বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর গল্পে আপনাদের সকলকে স্বাগতম। আমার নাম রমিসা এবং আমি মুম্বাই শহরের বাসিন্দা। মুম্বাইতে আমাদের একটি বিলাসবহুল বাড়ি আছে যেখানে আমি আমার মা, বাবা, দাদি এবং দাদুর সাথে থাকি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই আমি নিজেকে নিয়ে খুব গর্বিত। আমি আমার বাবা মায়ের কাছে লালিত পালিত হয়েছি, যারা শৈশব থেকেই আমার সমস্ত বৈধ দাবি পূরণ করেছেন। এজন্যই তুমি আমাকে তাদের নষ্ট সন্তান বলতে পারো। আমার বয়স 1-6 বছর, কিন্তু আমার শরীর দেখে কেউ বিশ্বাস করবে না যে আমি এত ছোট মেয়ে, কারণ আমার শরীর হুবহু 2-5 বছর বয়সী মেয়ের মতো হয়ে গেছে এবং এর কারণ আমি নিজেই। আমার রাত জেগে পার্টি করার অভ্যাস ছিল এবং সেই কারণেই আমি 1-5 বছর বয়স থেকেই এই সব উপভোগ করতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। যেমনটি আমি আগেই বলেছি, আমার বাড়িটি খুবই বিলাসবহুল, যেখানে 5-6টি ঘর রয়েছে। আমার বাবা মা এক ঘরে থাকেন। আমার দাদু এবং দিদিমা দ্বিতীয় ঘরে থাকেন, যার বয়স এখন অনেক বেড়ে গেছে, তাই দুজনেই বেশিরভাগ সময় তাদের ঘরেই কাটায়। আমি তৃতীয় এবং সবচেয়ে সুন্দর ঘরে থাকি। বাকি ঘরগুলো খালি থাকে অথবা যখনই কোনো অতিথি আসে তাদের জন্য প্রস্তুত থাকে। এখন যদি আমি আমার বাবা মায়ের কথা বলি, আমার বাবার বয়স 4-0 বছর এবং আমার মা 3-5 বছর। দুজনেরই অল্প বয়সে বিয়ে হয়েছিল। এই কারণেই দুজনকেই খুব তরুণ দেখাচ্ছে। আমার বাবা একজন খুব বড় ব্যবসায়ী, যিনি তার বেশিরভাগ সময় কাজে ব্যয় করেন। আমার মা খুব তরুণী এবং সুন্দরী, কিন্তু তার চিন্তাভাবনা সেকেলে। তার বেশিরভাগ সময় গৃহস্থালির কাজ এবং তার শাশুড়ি এবং শ্বশুরের সেবা করে কাটায়। আমি আমার মা এবং বাবার সম্পর্ক যতটা বুঝতে পেরেছি, তার থেকে একটা জিনিস স্পষ্ট, যে আমার মা আমার বাবাকে সময় দিতে পারছেন না। সে তার সব চাহিদা পূরণ করতে সক্ষম হয় না এবং এই কারণেই তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হয়। একদিন রাতে খাবার খেয়ে আমরা সবাই যার যার ঘরে ঘুমাতে গেলাম। হঠাৎ আমার মা আর বাবার ঘর থেকে ঝগড়ার শব্দ শুনতে পেলাম। তাদের ঘরটি আমার ঘরের কাছে ছিল, তাই আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম এবং এই লড়াই ক্রমশ বাড়ছে। বন্ধুরা, আজ প্রথমবারের মতো লড়াই করছিল এমনটা নয়, তবুও আমি জানতে চেয়েছিলাম আজকের লড়াইটা কি নিয়ে। প্রথমে ভেবেছিলাম সরাসরি মা আর বাবাকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত, কিন্তু পরে মনে হলো ওরা দুজনেই আমার সামনে লজ্জা পাবে, তাই আমি আর জিজ্ঞাসা করা ঠিক মনে করিনি। তবুও আমার মনে কারণটা জানার ইচ্ছা আরও তীব্র হয়ে ওঠে এবং যখন আর সহ্য করতে পারছিলাম না, তখন আমি উঠে দেখার চেষ্টা করলাম। আমার ঘরে একটা জানালা ছিল যা মাম্মি বাবার ঘরে খোলা ছিল। জানালাটা খুব একটা পুরনো ছিল না, তবুও তাতে 2-3টি ছিদ্র ছিল। এখন আমি সেই গর্ত দিয়ে তাদের ঘরে দেখার চেষ্টা করছিলাম। প্রথমে আমি কিছুই দেখতে পেলাম না। তারপর আমি আমার ঘরের আলো নিভিয়ে আবার জানালার সিলের দিকে চোখ রাখলাম। ভেতরের দৃশ্য দেখার সাথে সাথেই আমার সারা শরীরে একটা স্রোত বয়ে গেল। আজকের আগে আমি তাদের দুজনকে এভাবে কখনো দেখিনি। আমার বাবা আমার মাকে কিছু করতে বলছিলেন, কিন্তু মা বারবার তাকে বারণ করছিলেন। এখন আমার চোখ সেখানেই স্থির ছিল এবং আমি চাইলেও সেখান থেকে চোখ সরাতে পারছিলাম না। এখন তারা দুজনেই কিছু একটা নিয়ে কথা বলছিল, কিন্তু আমার মনোযোগ অন্য কোথাও ছিল। আমার হৃদস্পন্দন জোরে জোরে হচ্ছিল। কিছুক্ষণ পর বাবা মাকে কিছু দেখালেন, যা দেখে মা প্রথমে রেগে গেলেন এবং তারপর লজ্জায় চোখ নামিয়ে নিলেন। এবার সেও কিছু একটা অনুভব করতে শুরু করল এবং তারপর ইশারায় বাবাকে কাছে ডাকল। তারপর আমার বাবা আর মা কিছুক্ষণ স্বামী স্ত্রীর মতোই রইলেন,
প্রায় 1 থেকে 2 ঘন্টা পর মা নিজেকে সামলে নিয়ে আলো নিভিয়ে ঘুমাতে গেলেন। এখন তার ঘরের সম্পূর্ণ অন্ধকার থাকায় আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তাই আমিও আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এই সব দেখার পর আমি ঘুমাতে পারছিলাম না। আমার চোখের সামনে একই জিনিস ঘটছিল যা আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম। আমি ভাবছিলাম, যদি আমারও এমন কেউ থাকতো যে আমাকে এভাবে তার ভালোবাসায় ডুবিয়ে দিত। এইসব ভাবতে ভাবতে আমারও চুলকানি শুরু হয়ে গেল। তারপর প্রথমবারের মতো আমি আমার হাতের সাহায্য নিলাম, কারণ এই সময় চুলকানি আঁচড়ানোর কেউ নেই। কিন্তু সেই সময় আমার মনে হচ্ছিল যেন কেউ আমার চুলকানির সময় আমাকে দেখছে। আমি ওই বিষয়টায় খুব একটা মনোযোগ দিলাম না এবং আমার পুরনো গল্পগুলো নিয়ে ভাবতে ভাবতে আধ ঘন্টা ধরে চুলকালাম এবং ক্লান্ত হয়ে গেলে প্যান্ট না পরেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে মা ডাকলেন, নিশা বেটা ঘুম থেকে ওঠো, সকাল 7:00টা বাজে। আজ কি কলেজ যেতে হবে না? তার কণ্ঠস্বর শুনে হঠাৎ আমার চোখ খুলে গেল এবং আমি উঠে সোজা ওয়াশরুমে চলে গেলাম। তারপর আবার একই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠতে লাগল। এইসব ভাবতে ভাবতেই আমার চুলকানি শুরু হয়ে গেল। এবার আমি হ্যান্ড শাওয়ারের সাহায্যে চুলকানি কমিয়ে দিলাম এবং তারপর আমার ভালো লাগলো। যাই হোক, কোনোরকমে আমি কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হলাম এবং আমার পোশাক পরে বেরিয়ে এলাম। তাই খাবার টেবিলে বাবার সাথে আমার দেখা হলো। আমি প্রতিদিন সকালে বাবাকে শুভ সকাল জানাতাম। তাই সেদিনও আমি তাকে একইভাবে শুভেচ্ছা জানিয়েছিলাম এবং তার পাশের চেয়ারে বসে নাস্তা খেতে শুরু করেছিলাম। আমার কলেজ বাস কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে। তাই আমি তাড়াতাড়ি নাস্তা করে বাইরে এসে দাঁড়ালাম। কিন্তু আজ বাবাকে ছেড়ে যেতে আমার আর ইচ্ছে করছিল না। কিছুক্ষণ ভাবার পর আমি ঘরের ভেতরে ঢুকে একটা অজুহাত দেখালাম যে আমার কলেজ বাস চলে গেছে। যখনই আমি বাস মিস করতাম, বাবা আমাকে স্কুলে নামিয়ে দিতেন। আমার কথা শুনে মা নিশাকে বলল, তোমার বাবাকে বলো যে সে তোমাকে স্কুলে নামিয়ে দেবে। আমি খুশি মনে বাবার ঘরে গেলাম এবং তাকে সবকিছু বললাম। সে আমাকে কলেজে নামিয়ে দিতে রাজি হলো। আমি বললাম, বাবা তাড়াতাড়ি তৈরি হও, আমার দেরি হয়ে যাচ্ছে। তো বাবা বললেন, তুমি স্কুটিটা বের করো, ততক্ষণ পর্যন্ত আমি শার্ট পরে আসব। আমি তাড়াতাড়ি স্কুটি বের করে বাইরে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। বাবা প্রায়ই আমাকে গাড়িতে করে কলেজে নামিয়ে দিতেন, কিন্তু সেদিন আমার অনুরোধে সে আমাকে স্কুটিতে করে নিয়ে যাচ্ছিল। বন্ধুরা, এই পর্যন্ত আমার পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু পরবর্তী পরিকল্পনায় কিছু ঝুঁকি ছিল। কিন্তু আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমি ভেবেছিলাম যে কোনোভাবে সেও সফল হবে। আমি তার পিছনে বসেছিলাম এবং তারপর আমরা কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমার কলেজ বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ছিল। বাড়ি থেকে কলেজে যাওয়ার পথ দীর্ঘ ছিল এবং সকালের সময় ছিল, তাই রাস্তাটি সম্পূর্ণ নির্জন ছিল। যখন আমরা বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে এসেছিলাম, আমি বাবাকে বললাম, বাবা, এখন যদি আমি স্কুটি চালাই তাহলে দুর্ঘটনার কোনো ঝুঁকি নেই। তখন বাবা চিন্তিত স্বরে বললেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার হাতলটি ধরে রাখা উচিত। এখন আমি আমার পরিকল্পনা সফল হতে দেখতে পাচ্ছিলাম। আমি তার কথায় রাজি হয়ে গেলাম। বাবা গাড়িটি পাশে থামিয়ে আমাকে তার সামনে বসিয়ে দিলেন এবং তার উভয় হাত আমার নিচে রেখে হাতলটি ধরে ধীরে ধীরে স্কুটি চালাতে শুরু করলেন। কিন্তু এখন আমার মনোযোগ স্কুটি চালানোর দিকে ছিল না, কারণ আমার উদ্দেশ্য অন্য কিছু ছিল। এইভাবে মজা করতে করতে আমি কলেজে পৌঁছে গেলাম এবং কলেজে পৌঁছানোর সাথে সাথে আমি আবার বাবাকে শুভেচ্ছা জানালাম। আমার এই সমস্ত কাণ্ড দেখে বাবা একটু চিন্তিত হয়ে পড়লেন, কারণ এর আগে আমি কখনো এমন কোনো কাজ করিনি। আমাকে কলেজে রেখে যাওয়ার পর বাবা ফিরে গেলেন। কলেজে আসার পরও আমার মনে একই কথা ঘুরপাক খাচ্ছিল। আমার বাবার সাথে গাড়িতে বসে থাকার মতো অনুভূতি হচ্ছিল। এখন আমি জানি না আমার কি হয়েছিল। আমার ভেতরে কেমন একটা ঝড় উঠছিল যে আমি বাবার সাথে এইসব করার কথা ভাবতে শুরু করলাম। আচ্ছা, এবার এগিয়ে যাওয়া যাক। তারপর আমি আমার ইচ্ছা আর মনের মধ্যে ঝড় বয়ে যাওয়া নিয়ে বাড়ি পৌঁছালাম। তখন রাত প্রায় 2টা বাজে এবং আমার দাদা দাদি ছাড়া বাড়িতে কেউ ছিল না। মা কোথাও চলে গেছেন আর বাবা তার অফিসে। কলেজ থেকে আসার পর আমি ওয়াশরুমে গেলাম এবং ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম।
আমি খুব ক্লান্ত ছিলাম, তাই চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম এবং কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। যখন চোখ খুললাম তখন সন্ধ্যা ৫টা বাজে। তারপর আমি গোসল করে জামা কাপড় পরেছিলাম এবং সেদিন এমন পোশাক পরেছিলাম যা দেখতে অন্যরকম লাগছিল। এবার বাবার আসার সময় হয়ে গেল, কিন্তু মা কখন আসবেন সে সম্পর্কে কোনো ধারণা ছিল না। সন্ধ্যা ৭:০০টায় কেউ একজন ডোরবেল বাজালো এবং আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। আমি জানতাম যে বাবার আসার সময় হয়ে এসেছে। আমি দরজা খোলার সাথে সাথে বাবা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, বাছা, আজ তোমাকে খুব স্মার্ট দেখাচ্ছে। এটা শুনে আমি খুব খুশি। এটা ঘটেছে কারণ এখন আমার পরিকল্পনা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছিল। ঘরের ভেতরে আসার পর বাবা ফ্রেশ হতে গেলেন। সে তার ঘরে চলে গেল। বাবা অফিস থেকে আসার সাথে সাথেই চা পান করেন, তাই আমি চা বানাতে রান্নাঘরে গেলাম। কিছুক্ষণ পর বাবাও ফ্রেশ হয়ে রান্নাঘরে এলেন এবং সেখানে দাঁড়িয়ে ওটা নিয়ে কথা বলতে লাগলেন। আমি পিছন ফিরে বাবার দিকে তাকালাম, তার চোখ অন্য কোথাও। এখন আমার মনে হচ্ছিল আমার ইচ্ছা পূরণ হবে এবং আমি ঠিক সেখানেই দাঁড়িয়ে রইলাম। চা তৈরি ছিল, তাই আমি বাবাকে চা দিলাম এবং নিজেকে শান্ত করার জন্য বাথরুমে গেলাম। বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথেই দেখতে পেলাম মামি এসেছেন। এই সময় ওকে ঘরে দেখে আমার খুব রাগ হয়ে গেল, কারণ আমার ইচ্ছা পূরণ হতে চলেছিল, কিন্তু এখন ওর আসার পর এরকম কিছুই সম্ভব হবে না। আমাকে বাবার কাছে আমার ইচ্ছা প্রকাশ করতে হয়েছিল, যা আমি মায়ের সামনে মোটেও করতে পারতাম না। মা আসার পর বাবাও একটু দুঃখ পেয়েছিলেন, কারণ তিনি কিছু করেননি এবং তাকে কিছু করতেও দেননি। মা খাবার রান্না করলেন এবং আমরা সবাই একসাথে বসে খেলাম। খাবার খাওয়ার পর বাবা আমাকে বললেন, নিশা, চলো বাইরে বেড়াতে যাই। বাবা আমাকে ঘরের বাইরে নিয়ে গেলেন। তারপর বের হওয়ার পর তার মেজাজ বদলে গেল এবং সে আমাকে বলল, এসো বাবা, চলো আজ একটা সিনেমা দেখি। ধরা যাক, অনেক দিন ধরে আমরা বাবা মেয়ে একা সময় কাটাতে পারছি না। তখন বাবার প্রতি আমার এত ভালোবাসা অনুভব হলো যে বাবা আমার সাথে একা থাকার জন্য এত চেষ্টা করছেন। আচ্ছা, তারপর আমরা স্কুটিতে করে একটা সিনেমা হলে পৌঁছালাম এবং পথে মামিকে ফোন করলাম যে আমরা দুজনেই একটা সিনেমা দেখতে যাচ্ছি। সিনেমা হলে খুব বেশি ভিড় ছিল না, কারণ একটি পুরনো সিনেমা চলছিল। পুরো হলটিতে মাত্র ৫-০ থেকে ৬-০ জন লোক ছিল। এখন বাবার বোঝাপড়া দেখে আমি খুব খুশি হয়েছিলাম। সে যদি চাইতো তাহলে নতুন সিনেমা দেখতেও যেতে পারত, কিন্তু অনেক ভিড় হতো এবং আমরা দুজনেই ভালো সময় কাটাতে পারতাম না। বাবা সবচেয়ে দামি টিকিট কেটে নিলেন এবং তারপর আমরা গিয়ে বারান্দায় বসলাম। সেই সময় সবকিছু আমার মতেই ঘটছিল। আমরা ছাড়াও এক স্বামী স্ত্রী দম্পতি বারান্দায় বসেছিলেন এবং তারাও সামনের সিটে বসেছিলেন। এখন আমরা দুজনেই আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। কিছুক্ষণ পর সিনেমা শুরু হলো, কিন্তু সত্যি বলতে আমার মনোযোগ সিনেমার দিকে ছিল না। আমার পুরো মনোযোগ বাবার দিকে ছিল এবং তিনিও আমার দিকে এদিক ওদিক তাকিয়েছিলেন। এখন কে শুরু করবে তা কেবল সময়ের ব্যাপার ছিল। আমি বাবার সঙ্গ পাওয়ার অপেক্ষায় ছিলাম। আমি এভাবেই মারা যাচ্ছিলাম এবং সেই মুহূর্তে আমার মনে হলো যেন কোনো প্রাণী আমার পা কামড়ে ধরেছে। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালাম। বাবা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মেয়ে? আমি তাকে বললাম যে আমার মনে হচ্ছে যেন কোনো পোকা আমার পায়ে কামড় দিয়েছে। বাবা বললেন, ঠিক আছে, ঠিক আছে। পরের বার যদি কোনো পোকামাক তোমাকে কামড়ায়, তুমি আমার সিটে এসো। আমি তোমার সিটে যাব। তার কথা শোনার পর আমি বসে পড়লাম। তারপর ৪-৫ মিনিট পর আমি আবার লাফিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালাম, কিন্তু এবার কেউ আমাকে কামড়ায়নি। বরং আমি ইচ্ছাকৃতভাবে উঠে দাঁড়িয়েছিলাম। আমাকে এভাবে দেখে বাবা হেসে বললেন, নিশা, তুমি আমার সিটে এসো। আমি বললাম, না বাবা, ওই পোকাটা যেভাবে আমাকে কামড়াচ্ছে তোমাকেও কামড়াবে। তারপর বাবা বললেন, ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমিও আমার সিটে এসো। আমি এই সবের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম এবং বাবা এই কথা বলার সাথে সাথেই আমি তার পাশে বসে পর্দার দিকে তাকাতে লাগলাম। তার পাশে বসে আমি দেখতে ছোট দেবদূতের মতো ছিলাম এবং যাই হোক, আমিও ততটা বিদ্ধ ছিলাম না। কিছুক্ষণ পর বাবা আমাকে টাকা দিয়ে বললেন, খাবারের কাউন্টার থেকে কিছু নিয়ে এসো, কিছু খাবার আন।
আমি বাইরে গিয়ে অনেক খাবার কিনেছিলাম। আমি যখন ফিরে আসি ততক্ষণে সিনেমা শুরু হয়ে গেছে। আমি বাবার পাশে বসে বললাম, বাবা, তোমার সাথে সিনেমাটি দেখে আমার খুব ভালো লাগছে। বাবা বললেন, 1 মিনিটের জন্য ওঠো ছেলে, ততক্ষণে আমি নিজেকে ঠিক করে নেব। এখন অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তারপর যখন সে আমাকে বসতে বলল, আমি আবার তার পাশে বসলাম। তারপর কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম যে আমার মনে যা চলছে বাবার মনেও তাই চলছে, কিন্তু তিনি কিছুই বলছেন না। তারপর হাল ছেড়ে দিয়ে আমি বাবাকে ইশারা করলাম এবং বাবা আমার ইঙ্গিত বুঝতে পারলেন। মা যেভাবে বাবাকে সমর্থন করেন ঠিক একইভাবে আজ থেকে আমিও বাবাকে সমর্থন করা শুরু করেছি। আমরা দুজনেই অনেকক্ষণ ধরে সেখানে উপভোগ করেছি। এখন আমরা দুজনেই একেবারে শান্ত এবং খুব ক্লান্ত ছিলাম। তারপর 2 ঘন্টা পর সিনেমাটি শেষ হলো এবং আলো জ্বলার সাথে সাথে আমি নিজেকে ঠিক করলাম। সবাই আসার পর আমরা দুজনেই হল থেকে বেরিয়ে এলাম।